মুম্বাইয়ের ঝকঝকে রাস্তাগুলোতে, যেখানে একদিকে আকাশছোঁয়া অট্টালিকা আর অন্যদিকে দ্রুতগতির দামি গাড়ি, সেই শহরের এক কোণে বছর দশেকের কবির তার ছোট্ট জগতে বাস করছিল। তার মা বাবা এক দুর্ঘটনায় চলে গিয়েছিলেন, আর তখন থেকে রাস্তাই তার বাড়ি আর আকাশই তার ছাদ। কবির সারাদিন কুড়িয়ে বেড়াত, বোতল সংগ্রহ করত, আর যে সামান্য টাকা পেত তা দিয়ে কোনো মদে একবেলার খাবার জোগাড় হতো। তার চোখে সেই সব স্বপ্ন ছিল যা প্রতিটি শিশুর চোখে থাকে। স্কুলের ইউনিফর্ম, বই আর একটা বাড়ি, যেখানে কেউ স্নেহের সঙ্গে তার মাথায় হাত বুলিয়ে দেবে। কিন্তু বাস্তবের রোদ প্রতিদিন তার স্বপ্নগুলোকে ঝলসে দিত। একদিন এমনই এক দুপুরে কবির খুব ক্ষুধার্ত ছিল। সেদিন তাকে কোনো কাজও তেমন মেলেনি। সারাদিনের পরিশ্রমের পর তার হাতে ছিল মাত্র 2টো শুকনো রুটি। সে একটা বড় অট্টালিকার সামনে ফুটপাতে বসে পড়ল। যেই না সে প্রথম গ্রাস ভাঙতে হাত বাড়াল, তার নজর পড়ল এক কোণে লুকিয়ে থাকা একটা ছোট্ট কুকুরের ছানার ওপর। সে বেচারা ক্ষুধায় আর দুর্বলতায় কাঁপছিল। তার পাঁজরগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, আর তার চোখে ছিল এক অদ্ভুত বিষণ্ণতা। কবির এক মুহূর্তের জন্য নিজের ক্ষুধার দিকে তাকালো, আর পর মুহূর্তে সেই নির্বাক প্রাণীর অসহায়তার দিকে। তার ছোট্ট হৃদয়ে একটা লড়াই শুরু হয়ে গেল, কিন্তু মানবিকতা জয়ী হল। ঠিক সেই সময় সেই বিলাসবহুল অট্টালিকা থেকে বেরিয়ে এলেন মিস্টার বিক্রম সিং। বিক্রম সিং ছিলেন শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী ব্যক্তিত্বদের একজন। তার কাছে টাকা জলের মতো ছিল, আর সাফল্য তার পায়ে চুমু খেত। তিনি তার দামি গাড়ির দিকে এগোচ্ছিলেন যখন তার নজর পড়ল সেই ছেলেটির উপরে। তিনি দেখলেন যে ছেলেটি নিজে ছেঁড়া পুরনো কাপড়ে ছিল, যার মুখে ক্ষুধা স্পষ্ট ঝলকাচ্ছিল। সে তার 2টো রুটি ভেঙে ভেঙে সেই ক্ষুধার্ত কুকুরটিকে খাওয়াচ্ছিল। সে কুকুরের মাথায় স্নেহের সঙ্গে হাত বুলিয়ে দিচ্ছিল, আর নিজে জল পান করে ক্ষুধা মেটানোর চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে বিক্রম সিং সেখানেই থমকে গেলেন। যে মানবিকতা তিনি তার ধনী জগতে ভুলে গিয়েছিলেন, তা আজ তিনি এক অনাথ শিশুর রূপে নিজের চোখের সামনে দেখছিলেন। সেই এক মুহূর্ত তার পাথরের মতো হৃদয়ে এমন আঘাত করল, যার ধ্বনি তার সমগ্র জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বিক্রম সিং গাড়িতে এসে বসলেন বটে, কিন্তু তার মন তখনও সেই ফুটপাতেই আটকে ছিল। তার কানে তার ড্রাইভার বা ম্যানেজারদের কণ্ঠস্বর নয়, বরং সেই ছেলেটির নীরবতা গুঞ্জন করছিল। সেই নীরবতা যা নিজের ক্ষুধার উপর অন্যের ক্ষুধাকে প্রাধান্য দেওয়ার পর আসে। বিক্রম তার জীবনে কোটি কোটি টাকার চুক্তি করেছিলেন, বড় বড় মানুষকে তার সিদ্ধান্তের কাছে নত করেছিলেন, কিন্তু আজ একটি বছর দশেকের শিশুর নিঃস্বার্থতার সামনে তিনি নিজেকে খুবই ছোট মনে করছিলেন। তিনি তার সোনার ঘড়িটির দিকে তাকালেন, যেটিতে সময় দেখা যাচ্ছিল, কিন্তু হয়তো তার জীবনের আসল সময় কোথাও পিছনে পড়ে গিয়েছিল। তিনি ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন এবং দূর থেকে কবিরের ওপর নজর রাখতে লাগলেন। কবির যখন সেই কুকুরটিকে তার 2টো রুটি খাইয়ে দিল, তখন সে কাছের একটা কল থেকে জলপান করে পেট ভরল। তার মুখে নিজের ক্ষুধার জন্য কোনো আক্ষেপ ছিল না, বরং সেই নির্বাক প্রাণীটিকে খাবার দেওয়ার তৃপ্তি ছিল। সে স্নেহের সঙ্গে কুকুরটির মাথা আজর করল, যার নাম সে রেখেছিল শেরু, এবং তারপর খালি বস্তাটা তুলে নিয়ে আবর্জনা খুঁজতে বেরিয়ে পড়ল। বিক্রম দেখতে থাকলেন কিভাবে সে ছেলেটি প্রতিটি পদক্ষেপে কিছু মূল্যবান খুঁজে বের করার চেষ্টা করছে, কিভাবে লোকেরা তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, আর কিভাবে সে দুনিয়ার উদাসীনতার পরেও নিজের কাজে মগ্ন ছিল। তার প্রতিটি কাজে এক অদ্ভুত সততা ছিল। একটা কোণ থেকে তাকে একটা ভাঙা ছোট গাড়ি পড়ে মিলল, যেটা দেখে তার চোখে এক মুহূর্তের জন্য সেই চমক এলো যা বিক্রম তার ছেলের চোখে দামি খেলনা দেখেও খুঁজে পাননি। সন্ধ্যায় বিক্রম তার বিলাসবহুল অফিসে বসেছিলেন, কিন্তু তার মন অস্থির ছিল। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত সহকারী প্রকাশকে ডাকলেন। প্রকাশ অবাক হয়ে গেল, কারণ বিক্রম তাকে কোনো কোম্পানির ফাইল আনতে বলেননি, বরং একটা অদ্ভুত কাজ দিলেন। প্রকাশ, আজ আমি মেন রোডে আমাদের বিল্ডিংয়ের সামনে একটা ছেলেকে দেখেছি। বয়স হবে বছর 10, ছেঁড়া পুরনো কাপড় পরা। আমি ওই ছেলেটির সম্পর্কে সব জানতে চাই। সে কে, কোথায় থাকে, কি করে, সব কিছু। প্রকাশের বিশ্বাস হচ্ছিল না যে যার কাছে 1 মিনিটের মূল্য লাখ লাখ টাকা, তিনি এক রাস্তার ছেলের জন্য কেন সময় দিচ্ছেন। কিন্তু সে চুপচাপ মাথা নিচু করে চলে গেল। পরের দিন প্রকাশ একটা ফাইল নিয়ে বিক্রমের কেবিনে ঢুকল। সেই ফাইলে কোনো কোম্পানির কোটি টাকার তথ্য ছিল না, বরং ছিল এক অনাথ শিশুর বেদনার গল্প। প্রকাশ ফাইল খুলে বলতে শুরু করল, স্যার, ওই ছেলেটির নাম কবির।
1 বছর আগে শহরের বাইরের একটা কারখানায় আগুন লেগে তার মা বাবার মৃত্যু হয়েছিল। তার আর কোনো আত্মীয় নেই। তখন থেকে সে কাছের ফ্লাইওভারের নিচে থাকে আর আবর্জনা বেচে গুজরান করে। প্রকাশ আরও বলল যে আশেপাশের দোকানদাররা তাকে চেনে। সে ক্ষুধার্ত থাকলেও কখনো চুরি করে না। বিক্রম একটা শব্দ মনে মনে গ্রহণ করছিলেন। একদিকে ছিল কবির, যে সবকিছু হারিয়েও তার মানবিকতা হারায়নি, আর অন্যদিকে ছিল তার নিজের ছেলে রোহন, যার কাছে সবকিছু ছিল, শুধু কদর ছাড়া। সেই সন্ধ্যায় যখন বিক্রম বাড়ি ফিরলেন, তার বছর 16-র ছেলে রোহন মুখ ফুলিয়ে বসেছিল। সে বাবার কাছে এসেই একটা নতুন স্পোর্টস বাইকের দাবি করল, যার দাম লাখ লাখ টাকা। যখন বিক্রমটাকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা বললেন, রোহন রেগে চিৎকার করতে শুরু করল, আপনি সবসময় আমাকে বক্তৃতা কেন দেন? আমার সব বন্ধুদের কাছে নতুন গাড়ি আছে, আপনার আমার সুখের কোনো পরোয়া নেই। বিক্রম চুপচাপ তার ছেলের দিকে তাকিয়ে রইলেন। তার কাছে রোহনের মধ্যে তার লালন পালনের সবচেয়ে বড় ব্যর্থতা ফুটে উঠছিল। তিনি তাকে দুনিয়ার সব দামি জিনিস দিয়েছিলেন, কিন্তু তাকে একজন ভালো মানুষ হওয়ার শিল্প শেখাতে ভুলে গিয়েছিলেন। সেই রাতেই বিক্রম একটা সিদ্ধান্ত নিলেন। তিনি কবিরের সাহায্য করতে চান, কিন্তু শুধু টাকা দিয়ে নয়। তিনি তাকে ভিক্ষা দিয়ে তার আত্মাকে ছোট করতে চাননি। তিনি প্রথমে তাকে পরীক্ষা করতে চাইলেন। দেখতে চাইলেন যে সততার কথা সবাই বলছে, তা কি বাধ্যবাধকতায় নাকি তার চরিত্রের অংশ। পরের দিন তিনি একটা পরিকল্পনা করলেন। তিনি প্রকাশকে তার মানিব্যাগ দিলেন, যাতে ছিল নগদ টাকা আর তার সব ক্রেডিট কার্ড। তিনি প্রকাশকে বললেন এমন জায়গায় মানিব্যাগ ফেলতে যেখানে কবির একা থাকবে এবং সেটা পাবে। বিক্রম নিজে কিছুটা দূরে গাড়িতে বসে সবকিছু দেখতে চলেছিলেন। প্রকাশ ঠিক তাই করল। সে সাধারণ মানুষের মতো পোশাক পরে কবিরের পাশ দিয়ে গেল এবং চতুরতার সঙ্গে মানিব্যাগ ফেলে দিল। কবিরের নজর পড়ল সেই মোটা চামড়ার মানিব্যাগের উপর। সে চারপাশে তাকাল, কিন্তু প্রকাশ ততক্ষণে অদৃশ্য হয়ে গিয়েছিল। কবির কাপা হাতে মানিব্যাগ তুলল। যেই সে এটা খুলল, তার চোখ ছানা বড়া হয়ে গেল। ভেতরে ছিল নোটের বান্ডিল, এত টাকা যা সে তার পুরো জীবনে একসঙ্গে কখনো দেখেনি। এক মুহূর্তের জন্য তার মনে খেয়াল এলো, এই টাকায় সে মাসের পর মাস পেট ভরে খেতে পারে, নতুন কাপড় কিনতে পারে, এমনকি বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা ছাদও পেতে পারে। তার হৃদয় জোরে জোরে ধড়কাচ্ছিল। গাড়িতে বসা বিক্রমের শ্বাসও থেমেছিল। কবিরের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তার সামনে ছিল। গাড়িতে বসে বিক্রম সিংয়ের চোখ কবিরের মুখের ওপর স্থির ছিল। প্রতিটি ক্ষণ তার হৃদয়ের ধড়কন বাড়িয়ে দিচ্ছিল। তিনি দেখতে পাচ্ছিলেন কবিরের মনে একটা ঝড় চলছে। তার চোখে প্রয়োজন ছিল, অসহায়তা ছিল, কিন্তু একটা ঝলকও ছিল যা হয়তো তার বিবেকের। কবির একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন সে একটা বড় সিদ্ধান্ত নিচ্ছে। তার কানে তার মায়ের কণ্ঠস্বর ভেসে এলো, যিনি প্রায়ই বলতেন, বাবা, অন্যের জিনিসের উপর আমাদের কোনো অধিকার নেই। নিজের পরিশ্রমের একটা রুটি অসৎ উপায়ে পাওয়া শত পদের থেকে ভালো। এই কথাটাই তার জন্য যথেষ্ট ছিল। সে মানিব্যাগটা শক্ত করে বন্ধ করল এবং এটাকে তার ছেঁড়া পকেটে নয়, হাতে এমনভাবে ধরল যেন এটা কোনো আমানত। সে চারপাশে সেই লোকটিকে খুঁজল, কিন্তু সে কোথাও ছিল না। তারপর কবির সাহস করে মানিব্যাগ খুলল এবং তাতে থাকা কার্ডগুলো দেখতে লাগল। তার পড়তে জানা ছিল না, কিন্তু সে একটা কার্ডে থাকা সেই উঁচু বিল্ডিংয়ের ছবি চিনতে পারল, যার সামনে সে প্রায়ই বসত। সে কার্ডটায় আঙুল ছোঁয়াল। তার মনে হলো হয়তো এখান থেকেই মালিকের খোঁজ পাওয়া যাবে। এক মুহূর্তের জন্য সে ভয় পেল। এত বড় লোকের মানিব্যাগ যদি আমি ফেরত দিতে যাই আর তারা আমাকেই চোর ভেবে নেয়, এই ভয় তার ছোট্ট পা দুটোকে থামিয়ে দিচ্ছিল। কিন্তু তারপর সে ভাবল, যদি আমি না যাই তবে এটা অসততা হবে। সে তার সমস্ত সাহস জড়ো করে সেই ঝকঝকে কাঁচের অট্টালিকার দিকে এগিয়ে গেল। যেই সে বড় গেটের কাছে পৌঁছল, সেখানে দাঁড়ানো সিকিউরিটি গার্ড তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। এখানে কি করছিস? চল ভাগ এখান থেকে, এটা ভিখারিদের জায়গা নয়। গার্ড তাকে ধমক দিয়ে বলল। কবির ভয়ে ভয়ে বলল, আঙ্কেল, আমাকে ভেতরে যেতে হবে। এই মানিব্যাগটা, এটা হয়তো ভেতরের কারো। সে হাতে ধরা মানিব্যাগটা দেখালো, কিন্তু গার্ড তার কথা না শুনে তাকে ধাক্কা দিল। চোর কোথাকার, মানিব্যাগ চুরি করে এখন ভদ্রলোক সাজার নাটক করছে। বেরিয়ে যা, নইলে পুলিশ ডাকবো। কবিরের চোখে জল এসে গেল। সে শুধু একটা ভালো কাজ করতে চেয়েছিল, আর দুনিয়া তাকে চোর ভাবছে। এই সব দেখে বিক্রম সিং আর সহ্য করতে পারলেন না।
তার চোখে গার্ডের জন্য রাগ আর সেই শিশুর জন্য অপরিসীম সম্মান ছিল। সে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। বিক্রম ড্রাইভারকে গাড়ি এগোতে বললেন এবং দ্রুত গাড়ি থেকে নেমে সেই গেটের দিকে এগিয়ে গেলেন যেখানে গার্ড কবিরকে প্রায় টেনে নিয়ে যাচ্ছিল। বিক্রমের কণ্ঠে এমন শক্তি ছিল যে গার্ডের বাড়ানো হাত বাতাসেই থেমে গেল। ওকে ছেড়ে দাও। যেই সে পেছনে বিক্রম সিংকে দেখল, তার মুখের রং উড়ে গেল। সে তৎক্ষণাৎ কবিরকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো এবং হাঁপাতে হাঁপাতে বলল, স্যার স্যার মাফ করবেন, আমি ভেবেছিলাম এটা চোর। বিক্রম তার কথা উপেক্ষা করলেন। তার চোখ শুধু সেই ছোট্ট শিশুটির ওপর ছিল, যার চোখে ভয় আর অসহায়তা ভরা ছিল। বিক্রম এমন একটা কাজ করলেন যা তিনি বছরের পর বছর কারো জন্য করেননি। তিনি হাঁটু গেড়ে বসলেন, যাতে তিনি সেই শিশুর চোখে চোখ রেখে কথা বলতে পারেন। তিনি খুব নরম কণ্ঠে বললেন, ভয় পেও না বাবা, এই মানিব্যাগটা আমারই। আমি জানি তুমি চোর নও, তুমি একজন সৎ মানুষ। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, কিন্তু তুমি এই টাকাগুলো নিজের কাছে রাখলে না কেন? তোমার তো এগুলোর প্রয়োজন ছিল। কবির তার ছেঁড়া শার্টের হাতা দিয়ে চোখ মুছতে মুছতে নিষ্পাপভাবে উত্তর দিল, আমার মা বলতেন সততাই সবচেয়ে বড় সম্পদ। এই টাকাগুলো আমার ছিল না, তাই এটা আমার সম্পদ হতে পারে না। এই একটা বাক্য বিক্রম সিংয়ের হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল। তার মনে হল তিনি আজ অবধি যা কিছু উপার্জন করেছেন তা সবেই শিশুর সত্যের কাছে মাটির সমান। তিনি তার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে সঠিক সিদ্ধান্ত সেই মুহূর্তে নিয়ে নিলেন। তিনি দাঁড়িয়ে গেলেন, একটা হাত তিনি কবিরের কাঁধে রাখলেন, যেন তিনি তাকে দুনিয়ার সব খারাপ নজর থেকে বাঁচাতে চান। তিনি সেখানে দাঁড়ানো গার্ড আর জমে ওঠা ভিড়ের দিকে তাকিয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, আজ থেকে এই ছেলে কবির আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে। সে আমার অতিথি নয়, বরং আমার ছেলের মতো থাকবে। এটা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকে অবাক হয়ে গেল। প্রকাশ, যে দূর থেকে এই সব দেখছিল, তার চোখেও তার বসের জন্য সম্মান আর আনন্দের অশ্রু এসে গেল। বিক্রম গার্ডের দিকে তাকিয়ে বললেন, তোমার চাকরি শেষ। মানুষের পরিচয় তার পোশাক দিয়ে নয়, তার কর্ম দিয়ে হয়। আর এই শিক্ষা তুমি এখানে থেকে কখনো শিখতে পারতে না। এরপর বিক্রম কবিরের ছোট্ট হাতটা তার শক্ত হাতে ধরলেন। কবির অবাক হয়েছিল, ভয় পেয়েছিল, কিন্তু বছরের পর বছর পর কারো স্পর্শে তার কাছে আপনত্ব আর নিরাপত্তার অনুভূতি হচ্ছিল। বিক্রম তাকে তার দামি গাড়ির দিকে নিয়ে গেলেন এবং তাকে ভেতরে বসালেন। গাড়ি যখন সেখান থেকে চলল, তখন পেছনে অবাক মানুষের ভিড় আর একটা গল্প ফেলে গেল, যা তখনও শুরু হয়েছিল। বিক্রম সিংয়ের বাড়ি কোনো প্রাসাদের থেকে কম ছিল না। কবির যখন সেই বাড়িতে পা রাখল, তাকে মনে হলো যেন সে কোনো স্বপ্নে এসে গেছে। যে মাটিতে সে হাঁটছিল তা এত নরম ছিল যে তার মনে পড়ে গেল তার পায়ের নিচের কঠিন রাস্তার কথা। তাকে পড়ার জন্য পরিষ্কার কাপড় দেওয়া হলো, আর খাবার টেবিলে এত রকমের খাবার ছিল যা সে কখনো দেখেনি। কিন্তু এই সব কিছুর চেয়েও বেশি তাকে যে সম্মান আর আপনত্ব দেওয়া হলো, তা তার ছোট্ট হৃদয়কে তৃপ্তিতে ভরিয়ে দিল। কিন্তু এই গল্পের আরেকটি চরিত্র তখনও বাকি ছিল, বিক্রমের ছেলে রোহন। যখন রোহন কবিরকে তার বাড়িতে তার বাবার সঙ্গে দেখল, তার চোখে ঘৃণা আর ঈর্ষা ভরে গেল। সে চিৎকার করে বলল, ড্যাড, এই নোংরা ভিখারি আমাদের বাড়িতে কি করছে? আপনি ওকে ভেতরে ঢুকতে কিভাবে দিলেন? বিক্রম প্রথমবার তার ছেলেকে ঠান্ডা এবং দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, রোহন, এর নাম কবির, আর আজ থেকে সেই বাড়িতেই থাকবে। যে সততা আর মানবিকতা তুমি তোমার ধন সম্পদের মধ্যে ভুলে গেছ, তা এই শিশুর হৃদয় জীবন্ত। বিক্রম তাকে মানিব্যাগের পুরো গল্প বললেন। তার বাবার কথা আর কবিরের সত্যতা রোহনকে ভেতর থেকে লজ্জিত করল। আগামী দিনগুলোতে সে চুপচাপ কবিরকে লক্ষ্য করতে লাগল। সে দেখল কিভাবে কবির প্রতিটি ছোট জিনিসের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানায়, কিভাবে সে বাড়ির চাকরদের সঙ্গেও সম্মানের সঙ্গে কথা বলে, আর কিভাবে সে পড়াশোনাকে একটা বোঝা নয় বরং একটা আশীর্বাদ মনে করে। ধীরে ধীরে কবিরের ভালোত্ব রোহনের অহংকারের বরফ গলাতে শুরু করল। একদিন যখন রোহন দেখল কবির তার সবচেয়ে দামি চকলেটটা চুপিসারে মালির ছেলের সঙ্গে ভাগ করে নিচ্ছে, তখন তার মনে পড়ে গেল সেই ফুটপাতের দৃশ্য, যার কথা তার বাবা বলেছিলেন। সেই দিন রোহন বুঝল যে আসল ধন সম্পদ টাকা ভাগ করায় নয়, বরং নিজের সুখ ভাগ করায়। বেশ কয়েক বছর কেটে গেল। কবির এখন একজন পড়াশোনা করা, প্রতিভাবান এবং দয়ালু যুবক হয়ে উঠেছে।
সে সিং ফাউন্ডেশনের প্রধান ছিল, একটি দাতব্য সংস্থা যা হাজার হাজার অনাথ আর গৃহহীন শিশুদের জীবন গড়ে তুলছিল। অন্যদিকে রোহন তার বাবার ব্যবসা সামলাচ্ছিল, কিন্তু এখন সে একজন বদলে যাওয়া মানুষ ছিল। সে টাকার মূল্যের পাশাপাশি মানবিকতার মূল্যেও শিখে নিয়েছিল। দুই ভাইয়ের মধ্যে গভীর ভালোবাসা আর সম্মান ছিল। এক সন্ধ্যায় বৃদ্ধ হয়ে যাওয়া বিক্রম সিং তার বাগানে বসেছিলেন। তিনি দেখলেন কবির তার হাতে বুড়ো হয়ে যাওয়া শেরুকে বিস্কিট খাওয়াচ্ছে, যে এখন তাদের বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিল। রোহন তার কাঁধে হাত রেখে মুচকি হাসছিল। বিক্রমের চোখে আনন্দের অশ্রু ছিল। তিনি উপলব্ধি করলেন যে সেই দিন ফুটপাতে তিনি শুধু একটা মানিব্যাগ হারাননি, বরং তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ পেয়েছিলেন। একজন ছেলে যে তাকে শিখিয়েছিল যে যখন তুমি কোনো ক্ষুধার্তকে তোমার রুটির টুকরো দাও, তখন তুমি শুধু তার পেট ভরাও না, বরং তোমার আত্মাকে ধনী করো।